উকিল সাহেবা, পেপার লাগবে, দালাল ছাড়া কোনো কাজই হবে না। আরে আরে আরে, এইসব আপনারা কি করছেন? আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট। না উকিল সাহেবা, আপনি আমাদের কাছে ভগবান সম। আপনি আমাদের ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে তো পুলিশ মিথ্যা কেস বানিয়ে ওকে ঢুকে দিত। ওর যদি জেল হতো তাহলে চাকরি চলে যেত আর আমরা সবাই বরবাদ হয়ে যেতাম। না না, এরকম ব্যাপার নয়। ও নির্দোষ ছিল তাই বেঁচে গেছে। না উকিল সাহেবা, আপনি ওকে বাঁচিয়েছেন, না হলে এখানে তো কত লোককে শুলে চড়ানো হয়। উকিল সাহেবা, আপনি যেই জায়গায় আছেন আপনার যেন এর থেকে বেশি খ্যাতি নাম হোক। উকিল সাহেবা, আপনার ফিস? দেখুন, কিছু কেস আমি আমার জানবার জন্য লড়ি, আর কিছু কেস আশীর্বাদের জন্য। আপনারা যে আমাকে আশীর্বাদ করেছেন ওটাই আমার ফিস। বার অ্যাসোসিয়েশনে কি কথাবার্তা বলেছি আমি? কি বলছো না, কি চলছে না? ওদের একই কথা, এটা করতে হবে, ওটা করতে হবে। ওদের ডিমান্ডগুলো কোনো সিলেক্ট করছে না। এটা অভয়, হ্যাঁ? স্যার, 1 মিনিট। শিওর। থ্যাংক ইউ। জিতের জন্য অনেক অভিনন্দন। ভাই, কিন্তু তুমি কি করে জানতে পারলে? আরে তো জানার কি দরকার, এটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ অভয়, জেতার খুশি তো আমি খুব পেয়েছি। একজন গরিবের জীবন বরবাদ হওয়ার থেকে বেঁচে গেল। এটা ভালো হয়েছে। চলো এই খুশিতে একটা কাজ করি, আজকে রাতের খাবারটা আমরা বাইরে খাই। শিওর। কিন্তু অভয়, তোমার কেসটার কি হলো? আর কি হওয়ার ছিল, উকিলের সাক্ষীর আবার শরীর খারাপ, আবার নতুন তারিখ। ম্যাডাম, ইয়েস। আপনার জন্য রেজিস্টার্ড প্যাকেট কোত্থেকে এসেছে? সেন্ট্রাল জেল থেকে। সেন্ট্রাল জেল? হ্যাঁ ম্যাডাম, আর প্যাকেটের সঙ্গে একটা লেটারও আছে। ম্যাডাম, আপনি এখানে একটা সই করে দিন। থ্যাংক ইউ ম্যাম। কি হয়েছে শারদা, এটা কার লেটার? অভয়, এটা সেন্ট্রাল জেলের জেলারের চিঠি এসছে। কামনার যেসব জিনিসপত্র জেলে ছিল, ওর শেষ সময়ে ও সব জিনিসগুলো আমায় দিয়ে যেতে বলেছে। কিন্তু এই কামনা কি? আমি কামনাকে কখনো ভুলতে পারবো না। অভয়, জীবন কখনো কখনো এমন নিষ্ঠুর মজা করে। আমি যবে থেকে ওকালতি শুরু করেছি, আমি সির্ফ একটা কেসই হেরে গেছিলাম, আর সেটা আবার সব থেকে প্রিয় বিশেষ বন্ধু কামনার কেস। ওর ফাঁসি হয়ে গেছে অভয়, আর আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেললাম। সত্যি শারদা, জীবন সত্যি একটা অদ্ভুত রকমের জিনিস। এটা কখনো হাসায়, না হলে কখনো কাঁদায়। দেখো, এই সময় আমি তোমার ভাবনা বুঝতে পারি। অভয়, আমার কামনার দুঃখ জীবন ভর করে করে খাবে। দেখো শারদা, যে চলে তার জন্য কষ্ট তো হয়, কিন্তু এটাকে নিজের জীবন তৈরি করা উচিত নয়। একটা কাজ করি, এখান থেকে সোজা ক্লাবে যাই, ঠিক আছে? তোমার সঙ্গে স্নুকার গেম খেলবো, তাহলে তোমার মুড ঠিক হয়ে যাবে। ওকে, যাই? হ্যাঁ, চলো। চলো। চলো, যাও আর বিশ্রাম করো। ধন্যবাদ অভয়, আজ তুমি তোমার মূল্যবান সময়টা আমায় দিলে। তুমিও আজব কথা বলো, এইসব আমি নিজের জন্যই তো করছি নাকি? চলো, কাল কোর্টে দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট।
বাই। কি করছো আমার কামনা শোনা? এটা কি করে দিলে শারদা? পুরোটাই খারাপ হয়ে গেল। আমি কি করলাম? এত ভালো কেকের ডিজাইন বানাচ্ছিলাম, পুরোটা খারাপ হয়ে গেল। কামনা, আই এম সরি। কামনা, তুই ড্রয়িং এ সবসময় ডিস্টিংশন পেয়েছিস। তোর কিন্তু বিখ্যাত পেন্টার হওয়া উচিত। দেখবি, যদি জীবন আমায় কিছু করার, কিছু হওয়ার সুযোগ দেয়, তাহলে একদিন এই কেই আমার চিহ্ন হবে, আমার পরিচয় হবে।
কামনা, আমার এই কষ্ট, এই দুঃখ আমাকে সারা জীবন তাড়াবে যে আমি তোকে বাঁচাতে পারিনি। কানুন তোকে যতই মুজরিম বানিয়ে তোকে ফাঁসিতে চড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আজও পুরো বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে যে তুই নির্দোষ ছিলি। তুই নির্দোষ ছিলি কামনা। ইওর অনার, মিসেস মোল্ডার একেবারে সৎ এবং নির্দোষ মহিলা, এমন এক মহিলা যে তার পুরো জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি। এরকম নরম মনের মহিলা একটা মানুষকে কি করে খুন করতে পারে? এটা অসম্ভব জজ সাহেব। অ্যাডভোকেট সারদা সিনহা, আপনি এখনো পর্যন্ত এই কাজটা প্রমাণ করতে নিশ্চিতভাবে সফল হয়েছেন। মিসেস কামেনা পালেবার আজ অবধি কারুকেই মারেনি, কিন্তু এখনো আদালতের সামনে এমন কোনো প্রমাণ এসে পৌঁছয়নি যেটা প্রমাণ করে মিসেস কামনা পালেবার একজন খুনি। না জজ সাহেব, আমি কোনো অপরাধ করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিছুই করিনি। আইনের 302 ধারা অনুসারে আসামি কামেনা পালেবারকে ফাঁসির আসামি সাব্যস্ত করে। হ্যাং, টিল ডেথ। না জজ সাহেব, আমি কিছুই করিনি, আমি অপরাধ করিনি। হ্যাং, টিল ডেথ। না জজ সাহেব, আমি কিছুই করিনি, আমি অপরাধ করিনি। হ্যাং, টিল ডেথ। হাই, গুড মর্নিং। হাই কি হলো, এত চুপচাপ কেন? ভাই, আজকে আমার ভোর 4টে অবধি ঘুম আসেনি, তারপর বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেতে হলো। আর তুমি তো জানোই ঘুমাবার জন্য ঘুমের ওষুধ খাওয়া আমার কতটা অপছন্দ, কিন্তু আমি কি করব অভয়। কিন্তু ঘুম পাইনি কেন? অভয়, সারা রাত আমার শুধু কামনার কথাই মনে পড়ে যাচ্ছিল। সেসব দিনের কথা মনে পড়ছিল তখন ওর সাথে আমি হাসি খুশিতে কাটাতাম। আমি কামনার ভাগ্যর তারাগুলোকে নিজের চোখে বদলাতে দেখেছি। একটা কন্ট্রাক্টে ওর বাবার এত প্রফিট হয়েছিল যে দেখতে দেখতে কামনা হঠাৎ করে এত ধনী হয়ে গেল।
তারপর আমি ওকে বউ হতে দেখলাম। কত ধুমধাম করে ওর বিয়ে হয়েছিল, কি যে সুখী ছিল ওর জীবনেও। ও বিয়েটা তো নিজের পছন্দের ছেলেকে করেছিল। তারপর একদিন হঠাৎ ওর বাবা মারা যায়। তারপর সেই বিষাক্ত দিন ওর জীবনে এলো, যেদিন ও মুজরিম হয়ে কাঠগোড়ায় একজন খুনি হিসেবে দাঁড়িয়েছিল। আর ওর ভাগ্য ওকে সাজা দিল একেবারে মৃত্যু। আবার ওকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো। দেখো শারদা, তোমাকে নিজের বান্ধবী কামনাকে বলতে হবে, এইসব কিছু মাথা থেকে বের করতে হবে। কারণ ও এখন আমাদের সঙ্গে নেই। তুমি যত বেশি ওর ব্যাপারে ভাববে, তত তোমার মুশকিল, চিন্তা সবকিছু বেড়ে যাবে। আমি জানি অভয়, জীবনটা তার ঝিলের জলের মতো একেবারেই নয়, যেটা একই জায়গায় থেমে থাকে, দাঁড়িয়ে থাকে। জীবন তো নদীর একটা ধারার মতো, যেটা চলেই যায়, বয়েই চলে। অভয়, আমি আর যাই। ম্যাজিস্ট্রেট গুপ্তার কোর্টে আমার একটা আর্গুমেন্ট আছে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই। হাই, অভয়, তুমি ভেতরে এসো। তুমি এখানে কি ব্যাপার? আমি ভাবলাম তুমি কাল রাতে ঠিক করে খাবার খাওনি, তাই হোটেল থেকে খাবার এনেছি। তাড়াতাড়ি এসো। শুধু আমার জন্য এনেছো? বাহ, দারুণ। এখন তুমি একা তো খাবার খাবে না, আমাকেও তো খাওয়ার জন্য বলবে কি না? অভয়, তুমিও না। আমাকে 10 মিনিট দাও, আমি এক্ষুনি স্নান করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, খিদে পাচ্ছে। এক্ষুনি আসছি। অভয়! 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? ও কামনার মঙ্গলসূত্র থেকে রক্ত পড়ছে অভয়। কি? আর ওই রক্ত মেঝেয় পড়ে কে হয়ে গেল? চলো, দেখাও আমাকে। দেখি দেখো। কোথায় আছে। বলো কোথায়? অভয়, দেখো, দেখো অভয়। আরে, এখানে তো কিছুই নেই। কিন্তু অভয়, অভয়, আমি আমার নিজের চোখে, ঠিক আমার আছে, নিজের চোখে দেখেছি মঙ্গলসূত্র আছে। থেকে রক্ত পড়ছে। ওকে, কোনো ব্যাপার না। আহ, দেখো শারদা, তুমি কাল রাত থেকে আপসেট রয়েছো। কাল ঠিক করে ঘুমোওনি। যখন থেকে ওই প্যাকেটটা পেয়েছো তখন থেকে তোমার বান্ধবী কামনার খেয়াল তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ও তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু ওর চিন্তা তোমার মাথায় ঘর করে ফেলেছে। কিন্তু অভয়, আমি যেটা দেখেছি সেটা একেবারেই ভুল ছিল না। ওকে, ওকে, তুমি একটা কাজ করো, একটু বিশ্রাম করো। আজ রাত আমি এখানে থেকে যাচ্ছি। না অভয়, সেটার কোনো দরকার নেই। তাহলে তুমি আমার ঘরে চলো। অভয়, সেরকম বড় ব্যাপার কিছু ঘটেনি। আমি ঠিক আছি। চলো তাহলে খাবার খেয়ে নি। অভয়, আমার খিদে পায়নি। তাহলে ঠিক আছে, একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও।
ক্লান্ত বোধ কেটে যাবে আর ঘুমও পেয়ে যাবে। ঠিক আছে, আমি যাই তাহলে। হুম। টেক কেয়ার। শারদা, 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 কোথায় তুমি? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? হ্যাঁ? আমি আবার রক্ত দিয়ে কে লেখা দেখলাম বাথরুমের আয়নায়। দেখো সব কিছু না, এটা তোমার ভ্রম। না, আমি সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, বলো কি হয়েছে? না, আমি যাব না। দেখো আমি ভয় পেয়ে যাবো কিছু না। লাভ হবে না, আমি আছি তো তোমার সঙ্গে। এসো, বলো কোথায়? ভয় পেও না, বলো কোথায়? কোথায় বলবে তো? আমার এইখানে এই যে আয়নায়, আয়নায় দেখো। ওখানে কি? ওটা তো একদম পরিষ্কার। শারদা, কি হয়েছে? আমার কথায় তুমি ভরসা করো ভাই। এখানে যখন কিছুই নেই তাহলে কি কথা বিশ্বাস করব? আমি তোমায় কি করে বিশ্বাস দেব? আমি সত্যি রক্ত দিয়ে কে লেখা দেখেছি। ঠিক আছে শারদা, আমায় আমায় ওই দেখো, এখন তোমার বিশ্বাস হচ্ছে না, দেখো। তোমার কথা বিশ্বাস? দেখো শারদা, তুমি এসব শুনে শুনে আমার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছো। আমি এসবই বিশ্বাস করি না। তোমার কি মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেত করছে? দেখো, চুপ করো শারদা, চুপ করো। হ্যাঁ, আমি ডাকছি আত্মাদের আর ভূতেদের। আমি এটাও জানি যে অনেক লোকেদের আমার কথার উপর কোনো বিশ্বাস নেই, কারণ ওরা বিশ্বাস করে না যে ভূতেরা আছে। ওরা মানে না যে আত্মারাও সত্যি হয়। যদি তোমাদের মনেও এরকম বিশ্বাস না হয় তাহলে দয়া করে এখান থেকে চলে যাও। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা তো সেই জন্যই এখানে এসেছি। ব্যাপারটা হলো
আমার বেস্ট ফ্রেন্ডের ডেথ হয়ে গেছে। 2 দিন আগে আমি ওর কিছু জিনিস আমার ঘরে নিয়ে এসেছি। সেটার পর থেকে যা সব হচ্ছে আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছে। ডাকতে পারি আমি তোমার বন্ধুর আত্মাকে? তোমার কি ওর সাথে দেখা করার কোনো ইচ্ছা আছে? আপনি ডাকবেন ওর আত্মাকে? আমি ওর সাথে দেখা করতে চাই। না, এখানে না। ও তো ওখানেই আসতে পারে যেখানে এই সব কিছু হচ্ছে। তার মানে তোমার ঘরে। আমি আসবো তোমার ঘরে, তবে রাত্রির 12টা বাজার পর, কারণ সব আত্মাদের একসাথে ডাকার সময় সেটাই হয়। প্রেতাত্মারা কি রাত্রির 12টার পরেই আসতে পারে? নিজেদের ইচ্ছায় ওরা যখন চায় চলে আসতে পারে, তবে আমরা যারা ওদের ডাকি আত্মাদের ঠিক সেই সময় ডাকি যখন পুরো দুনিয়া ঘুমায়। আসুন। দাও আমাকে ওই লকেটটা দাও যেটাতে কে বানানো আছে। আমার শক্তি আমায় এটা বলছে যে এই ঘরে যা কিছু হচ্ছে শুধু কোনো আত্মাই এটা করতে পারে, আর আমি ওই আত্মাটাকে এখানে ডাকবো। ও যখন এখানে আসবে তখন ও নিজের আওয়াজ দিয়ে নিজের উপস্থিত হওয়ার কথাটা জানাবে। যদি এখানে তোমাদের দুজনের ভেতরে কারোরই মন দুর্বল হয় তাহলে আমি ওকে ডাকতে পারবো না। না না মিস সুরাতবালা, আপনি আপনার কাজ করুন। তাহলে এখন তুমি তোমার চোখ বন্ধ করো। ও এখানে আসছে, ও এসে গেছে। মনে হচ্ছে ও চলে এসছে। হে আত্মা, যদি তুই এসে গিয়ে থাকিস তাহলে নিজের আওয়াজ দিয়ে নিজের উপস্থিত হওয়ার কথাটা আমাদের জানা। আমি চলে এসেছি।
আমি চলে এসেছি। তোর নাম কি? আমার নাম কামনা পালিওয়াল। এটা তো সত্যি কামনার গলার আওয়াজ। কামনা, এখন অবধি আমি এটা ঠিক করে তোদের বলিনি যে এটা সেই কামনারই আওয়াজ। মানে বলছি দাঁড়া। যদি তুই সত্যিকারেই কামনার আত্মা হোস, তাহলে এই কাগজে ঠিক সেরকমই কে লিখে দেখা যেটা এই কাগজে লেখা আছে। কামনা, এ সত্যিকারের সেই আত্মাই অ্যাডভোকেট শারদা সিনহা এখনো তোমার সামনে আসতে পারে। তবে আমি ওকে জিজ্ঞেস করতে চাই যে ও আমার উপস্থিতিতে তোমার সাথে কি কথা বলবে নাকি একলা বলবে? বলো আত্মা। আমি শুধু শারদার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের যাওয়ার পর তুমি এই অন্ধকারের পর্দাকে ছিঁড়ে শারদার সামনে চলে আসবে। আসুন অভয়, আমি আসুন। ভয় পাওয়ার কিছু নেই, চলুন। শারদা, আমায় ক্ষমা করবে। আমি দুদিন ধরে তোমায় অনেক বিরক্ত করছি, তবে আমি কি করব? এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কারণ এই দুনিয়াতে তোমাকে ছাড়া না আমার কেউ ছিল, আর না এখন আমার কেউ আছে। আমি জানি কামনা, যদি সেটা না হতো তাহলে তুই তোর সব জিনিস আমাকে কেন দিয়ে যেতিস? কিন্তু কামনা, আমি কখনো এটা মনেও করতে পারি না আমি জীবনে কোনোদিন কখনো তোর ক্ষতি চেয়েছি কিনা, কখনো তোর মনে কষ্ট দিয়েছি, কখনো তোর কোনো ক্ষতি করেছি। কামনা, আমি তো শেষ সময় পর্যন্ত তোকে বাঁচাবার চেষ্টা করেছি। পুরো পৃথিবী তোর বিরুদ্ধে ছিল, সব প্রমাণ সব কিছু তোর বিরুদ্ধে ছিল, তাও আমি সাহস হারাইনি। আমি তোকে বাঁচাবার জন্য যা যা সম্ভব হয় করেছি, কিন্তু তোকে বাঁচাতে পারিনি কামনা। তো এতে আমার দোষটা কোথায়? তাহলে তুই কেন আমায় বিরক্ত করছিস? তোর কি আমার বিরুদ্ধে কোনো নালিশ আছে? না না শারদা, আমি তোর উপরে কোনো রাগ করিনি। শুধু একটা বিনতি আছে তোমার কাছে। ফরিয়াদ? হ্যাঁ শারদা, যখন মানুষ নিজের সব ইচ্ছা পূরণ করার আগেই মরে যায় বা মেরে ফেলা হয়, তখন তার ভিতরে একটা ইচ্ছা বেঁচে থাকে, আর ওর আত্মা ঘুরতেই থাকে। আর যতক্ষণ ও নিজের ইচ্ছা পূরণ না করে ফেলে, ততক্ষণ ও মুক্তি পায় না। তাহলে তুই কি বলতে চাইছিস কামনা? আমি এরকম কি করব যাতে তোর অতৃপ্ত আত্মার শান্তি পায়? আমি বিচার চাই শারদা। ন্যায়? ন্যায়ের জন্যই তো আমি লড়াই করছিলাম সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতি পর্যন্ত তোর মার্সি পিটিশন আমি পাঠিয়েছিলাম, তাও তোর সাজাটা মৃত্যুই হলো। এই সব কথা আমি জেনে গেছি শারদা। তুমি যা কিছুই করেছো পুরো মন থেকেই করেছো। তুমি তো আছো যে আমাদের সম্পর্ক মান রেখেছো। তাহলে তুই বল কামনা, আমি এরকম কি করব? এখন এই দুনিয়ায় এমন কোনো আদালত নেই যেখানে আমি বলতে পারবো যে তোর স্বামীর খুন তুই করিসনি। হ্যাঁ শারদা, এটাই ঠিক সত্যি কথাটা। আমি নিজের বরের হত্যা করিনি, কিন্তু আমার বরই আমার খুন করেছে। কি? তোর স্বামী তোকে হত্যা করেছে? হ্যাঁ শারদা, হ্যাঁ। তুই কি বলতে চাচ্ছিস কামনা? মৃত্যুর পর কেউ কারোর হত্যা কি করে করতে পারে বলতো আমায়? এই জন্যই তো আমি বিচার চাই। আমার বর মরেনি, ও বেঁচে আছে। ও বেঁচে আছে? হ্যাঁ শারদা, যার খুনের শাস্তিতে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই মানুষটা বেঁচে আছে। কি বলছিস কামনা? না, এটা কিছুতেই হতে পারে না রে। হ্যাঁ শারদা, আমার স্বামী বেঁচে আছে, আরো আমারই টাকা পয়সা ফুর্তি করছে।
তুমি তো রবি পালিওয়ালকে চেনো। শুধু ওকে জানি না কামনা, ওকে আমি চিনিও। তুমি এই রবি পালিওয়ালকে চেনো। আর হ্যাঁ। এটা হচ্ছে ওনার আরেকটা রূপ। আর এখন ওর নাম আর রবি পালিওয়াল নেই, ওর নাম এখন প্রকাশ গর্গ। প্রকাশ গুড ইভিনিং স্যার। উনি মিস্টার রবি পালেবার, তাই না? রবি পালোয়াল? না ম্যাডাম, উনি হচ্ছেন প্রকাশ গর্গ। প্রকাশ গর্গ? আপনার এই প্রকাশ গর্গ মুম্বাইতে থাকেন না? না স্যার, উনি তো এই শহরেই জন্ম নিয়েছেন, এখানেই বড় হয়েছেন, আর প্রকাশ ইন্ডাস্ট্রিজের মালিকও। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে সত্যি কথাটা হলো যে রবি পালেবার প্রথমে প্রকাশ গর্গ ছিল, আর তারপরে ও রবি পালেবার হয়ে গেল, আর এখন প্রকাশ গর্গ হয়ে গেছে। হুম। কিন্তু ভাববার বিষয়, এই প্রকাশ গড়কে আবার রবি পালেবারে কি করে পরিণত করা যায়? সেটাই তো একটা বড় প্রশ্ন। সে যাই হোক, এই সব পরিশ্রম তো এর জন্যই আমরা করছি। আবার আমি বেশ কিছুদিন কোর্টে যেতে পারবো না, তোমাকে আমায় সাহায্য করতে হবে। এর মানে তুমি এটা বলতে চাইছো না তো আমি তোমাকে এখানে একা ছেড়ে চলে যাব? হ্যাঁ, তাই বলছি। তুমি একদম ঠিক ভেবেছো। দেখো শারদা, এই প্রকাশ গড় কিন্তু খুব মারাত্মক লোক, খুব চালাক, উকিলের থেকেও খুব বেশি চালাক লোক। তুমি তো জানো যে কামনাকে নিজের রাস্তা থেকে কত সহজে বের করে দিয়েছে। কিন্তু আবার উনি এত সহজে আমাকেও রাস্তা থেকে সরাতে পারবে না। আর তুমি এটা ভুলে যেও না, এখানে আমি একলা নেই, কামনা আমার সঙ্গে আছে। ঠিক আছে, ঠিক আছে, যেমনটা তুমি বলো। কিন্তু যদি কিছু দরকার হয় তাহলে আমাকে বলবে। হুম। হুম? হুম। টেক কেয়ার। বাই। বাই। কি হয়েছে ডার্লিং? কিছু না।
হয়েছে ডার্লিং? What's wrong? Are you okay? আমার শরীর ঠিক নেই, যাও এখান থেকে। How are you feeling now? তুমি এক কাজ করো, তুমি এখানে আরাম করে বসো, আমি ডক্টরকে ফোন করছি। না, এরকম কিছু হয়নি আমার সঙ্গে। ও, আমার মনটা একটু উচেতন ছিল, এখন ঠিক আছে। আই শিওর? ইয়া। তাহলে ঠিক আছে, এখন তাহলে আমরা খাবার খেয়ে নিই। তুমি ফ্রেশ হয়ে যাও, আমি আসছি। না, না, প্রকাশ, কি হয়েছে প্রকাশ? কি হয়েছে ওই- বলো? ওই কল থেকে লাল জল পড়ছে। এই দেখো, আমার মুখ মুখ লাল হয়ে গেছে। কি হলো? কি হয়েছে তোমার প্রকাশ? লজ্জায় মেয়েদের গাল হয় এটা আমি অনেকবার শুনেছি, কিন্তু জলের দ্বারা কোনো পুরুষের গাল লাল হয় এটা আমি প্রথমবার শুনেছি। হোয়াটস রং ডার্লিং? আচ্ছা, এখন বুঝলাম। তোমার নিশ্চয়ই আমার সাথে কোনো দুষ্টুমি বুদ্ধি এসেছে, এই জন্য তুমি পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছো না? ভালো করেছো, আমারও ওখানে ভাল লাগছিল না। কি হয়েছে? কি হয়েছে প্রকাশ? কি হয়েছে তোমার? কি? এখন কি হয়েছে প্রকাশ? কিছু না, তুমি যাও এখন, আমি একটু আরাম করতে চাই। খাবার তো খেয়ে নাও। আমি বললাম না তুমি যাও, খিদে নেই আমার। ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, আমি এক্ষুনি আসছি। না, 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 না। প্রকাশ, কি হয়েছে প্রকাশ? কি হয়েছে? ওই দেখো, আমার লকার থেকে রক্ত বেরোচ্ছে। নিচে নিচে জমিতে কে লেখা আছে কি বলছো প্রকাশ? দেখো তুমি ওখানে। এ
এখানে তো কিচ্ছু নেই প্রকাশ। না তো এখানে রক্ত পড়ে আছে, আর না কে বানানো হয়েছে। তোমার শুধু শুধু বিভ্রান্তি হয়েছে। জানি না তুমি কেন আপসেট হয়ে যাচ্ছ। তুমি চলো একটু আরাম করে শুয়ে পড়ো, আমি তোমার শোবার ব্যবস্থা করে দিচ্ছি। চলো। সাহেব, আপনার জন্য লেটার এসছে। লেটার? হ্যাঁ সাহেব, এখনই একটা মহিলা দিয়ে গেল। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে সাহেব। হ্যালো। হ্যালো মিস্টার রবি পালেওয়াল। রং নাম্বার। হ্যালো মিস্টার প্রকাশ গর ওরফে রবি পালেওয়াল। আমি বললাম না যে এটা রং নাম্বার? ফোন রাখবেন না, তা না হলে। তুমি কে? আমি যেই হই না কেন, স্টার হোটেল রেস্টুরেন্টে সন্ধ্যে 5টার সময় আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি ওখানে না আসেন তাহলে এই খবরটা আপনার জীবন তছনছ করে দেবে। কার ফোন ছিল ডার্লিং? ওটা আমি আপনাকে চিনতে পারলাম না। কি কি বললেন আপনি? আপনি আমায় চিনতে পারেননি? কিন্তু কাল রাতে তো ফোনে আপনি আমায় চিনে ফেলেছিলেন। যদি না চিনতে পারতেন তাহলে আমার ডাকে আপনি এখানে আসতেন না। দেখুন, আপনি যেই হন না কেন, আমার থেকে চান কি? এই মুহূর্তে আমি আপনাকে এটা মনে করিয়ে দিতে এসেছি মিস্টার প্রকাশ, এই ধরনের রেস্টুরেন্টে সবসময় আমি, আপনি আর কামনা দেখা করতাম, তাই না? আপনি কি এখনো বলবেন যে আপনি আমায় চিনতে পারেননি? যদি আমি অস্বীকার করি তো? তো এই অস্বীকারের জবাবে আমি যখন মুম্বাই পুলিশের সাথে এখানে আসব, তখন কিন্তু আমাদের পরিচয়টা
একটা বিরাট ঝড় তুলে দিতে পারে। ধরে নিন আমি আপনাকে চিনতে পেরেছি। থ্যাংক ইউ মিস্টার প্রকাশ সাহেব। একটা কথা বলুন, আপনি অবধি পৌঁছলেন কি করে? পুলিশ আমার অনুসন্ধান করেছে আর কামনার শাস্তিও হয়ে গেছে, কিন্তু আমি মুম্বাই থেকে 1000 মাইল দূরে নিজের নাম আর চেহারা পাল্টে এখানে আছি। তারপরেও আপনি আমার খোঁজ কিভাবে পেলেন? এটাও একটা ভাগ্যের ব্যাপার প্রকাশ সাহেব। অ্যাকচুয়ালি আমি আমার এক বন্ধুর সাথে এখানে ছুটি কাটাতে এসেছি, আর হঠাৎ আপনি আমার চোখে পড়ে যান, আর সাথে সাথে সব ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখের সামনে এক এক করে আসতে থাকে। আর এটা আমার ভাগ্য বলতে পারেন। আর আমার মতে আমার ভাগ্যটা এখন দারুণ। ধরে নিলাম তাই, কিন্তু কাল রাতে ডান্সিং হলে আমি কামনার চেহারা দেখেছি, আর আমি আমার ঘরের বাথরুমে গিয়ে লেখার খেলা শুরু হয়ে গেছে। এটা নিয়ে এত ভাবার কোনো কারণ নেই প্রকাশ সাহেব। আসলে কালকে আমি ডান্সিং ফ্লোরে কামনার মাস্ক পরেছিলাম। আর আমার ঘরে এসব কিছু মডার্ন টেকনোলজির কেরামতি। এখন ছাড়ুন এসব কথা। তবে এই কথাটা সত্যি যে এই খেলাটা খেলতে গিয়ে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। একটা কথা বলুন মিসেস সারদা, এই খেলার মধ্যে কি আপনি একাই আছেন নাকি? ইটস আ প্রাইভেট গেম। এই খেলাটাতে আমি একদম একা। তাহলে একটা কাজ করুন মিস সারদা, আমি আপনাকে 25 লাখ টাকা দিচ্ছি, আর আপনি এই কথা ভুলে যান যে আপনি এই শহরে এসেছিলেন। প্রকাশ সাহেব, 25 লাখ টাকা? এত বড় সমুদ্র থেকে আমি শুধু ডোবার জলই পাবো? প্রকাশ সাহেব, আমি এতে মজা পাচ্ছি না। তাহলে আপনি কত টাকায় মজা পাবেন? দেখুন প্রকাশ সাহেব, আপনি তো জানেনই যে আমি পেশায় উকিল, আর আপনি যা করেছেন সেটা একটা হত্যা। হ্যাঁ, এই কথা সত্যি যে হত্যাটা আপনি কানুনের হাত দিয়ে করিয়েছেন। প্রকাশ সাহেব, যাকে হত্যা করেছেন তার 25 কোটি টাকা আপনি এত কায়দা করে গিলে ফেলেছেন যে বেচারি জানতেই পারেনি। আপনি কত টাকা চান? চলুন এই ডিলটা অর্ধেক অর্ধেক করে নিন। অর্ধেকটা না হয় 10 কোটি দিয়ে দিন। কেন? 10 কোটি টাকাটা কি আপনার প্রাণের চেয়ে বেশি মূল্যবান প্রকাশ সাহেব? আপনি এই শহরের সবচেয়ে ধনী লোক। আপনার চরিত্রে কোনো দাগ না লাগে তার জন্য এই খেসারতটা তো আপনাকে দিতেই হবে। এতগুলো টাকা জোগাড় করা একসাথে করা আমার পক্ষে মুশকিল। তাহলে ঠিক আছে, এই পেমেন্টটা আপনি 2টো কিস্তিতে দিয়ে দিন। এখন এই ডিলটাতে এইটুকু ছাড় তো আপনাকে দিতেই হবে। ঠিক আছে, প্রথম কিস্তি পেমেন্ট করার জন্য আমার 15 দিন সময় দরকার। দিলাম, আপনাকে আমি 15 দিন সময় দিলাম। ঠিক 15 দিন পরে এই রেস্টুরেন্টে, এই জায়গাতে, এই সময় আপনার আর আমার আবার দেখা হবে। ঠিক আছে।
চালাকি করবেন না মিস্টার প্রকাশ। আপনার রিভলভারের সব গুলিগুলো বের করে আমায় দিয়ে দিন, তাড়াতাড়ি। দ্যাটস গুড। আমি জানতাম মিস্টার প্রকাশ তুমি এরকমই কিছু একটা করবে, কিন্তু আমিও কোনো কাঁচা খেলা খেলিনি। অ্যাডভোকেট আমি, তোমাদের মতো মুজরিমকে আমি খুব ভালো করে চিনি। মিস্টার প্রকাশ, তুমি এই বাজিটা হেরে গেছো। আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি একটা লেটারে সব কিছু লিখে ম্যাজিস্ট্রেট ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছি যে আমার যদি কিছু হয়ে যায় তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি হবে। নাও, সে সরি, সে সরি। সরি। এই তো লক্ষ্মী ছেলে মিস্টার প্রকাশ, কিন্তু তুমি এই ডিলটাতে বেইমানি করেছো, তাই এই বেইমানির জন্য তোমায় এই পেমেন্টটা 2টো কিস্তিতে নয়, একটা কিস্তিতে দেবে। মানে পুরো 10 কোটি টাকা একসাথে। ইয়েস অর নো? ইয়েস। অনেক রাত হয়ে গেছে, এখন আমি শুতে চাই। গুড নাইট। নাও মুভ, মুভ। কামনা, কামনা, ধন্যবাদ কামনা। আজ তুই আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছিস, কিন্তু আমি উকিল হয়েও তোর জীবনটা বাঁচাতে পারিনি। তোমাকে এই ব্যাপারে দুঃখ পেতে হবে না শারদা। আমি তো একটা আত্মা, সেজন্যই জানতাম যে ও নিশ্চয়ই এরকম কিছু করবে। আমার উপরে যা অভিযোগ ছিল, যেই জন্য আমি শাস্তি পেয়েছিলাম, ওটা তো সবাই জেনেই গেছিল। তবে ওই সত্যিটা আমাকে ছাড়া কেউ জানতো না। আর আজকে ওই সত্যি কথা তুমিও জেনে নাও শারদা। সেই দিন। কামনা, কামনা, আরে রবি, কামনা, এটা কি তুমি এখনো তৈরি হওনি? হয়ে যাব না, ফ্লাইটের জন্য তো অনেক সময় আছে। আমি ফ্লাইটে গোয়া যাচ্ছি না। তাহলে কামনা, আমার ইচ্ছা যে আমি তোমাকে ভ্যানে করে গোয়া নিয়ে যাব। ভ্যানে? তবে ভ্যানে গেলে তো ড্রাইভারও সাথে থাকবে না? তোমার এই ড্রাইভারটা তোমাকে ভ্যানে করে গোয়া নিয়ে যাবে। আমরা গোটা রাস্তা মজা করতে করতে যাব, হাসবো, গাইবো। তবে হুট করে এরকম প্ল্যান করলে কেন তুমি? তুমি সব সময় আমাকে অভিযোগ করো না যে আমি তোমাকে সময় দিতে পারি না। তোমার এই অভিযোগকে জীবনের মতো দূর করে দেব, আর আমরা প্রাণ ভোলে ভালোবাসার সুযোগও পেয়ে যাব। সত্যি? একদম সত্যি। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ওকে। তোমার ড্রাইভিং সত্যিই অসাধারণ। মানলে তো? অ্যাকচুয়ালি রাস্তাটা এত দূরের না, তুমি ড্রাইভিং করে করে ক্লান্ত হয়ে যেতে, তাই জন্য। তুমি আমার প্রচুর খেয়াল রাখো কামনা। তোমার খেয়াল রাখাটাই তো আমার জীবন। আর তোমার খেয়াল রাখাটা আমার জীবন কামনা। আর আমার মনের ইচ্ছা এখন এই যে
আমরা অনেক দূর চলে এসেছি, এবার একটু দাঁড় করিয়ে কিছু খাই। পিছনে কিছু কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, গাড়ি থামাও, আমরা পিছনে গিয়ে একটু আরাম করি। আইডিয়াটা খারাপ না কিন্তু। এদিকে দাঁড় করাও। বসো। এই নাও কামনা। থ্যাংক ইউ। কি হয়েছে কামনা? কিছুই না, ঘুম আসছে মনে হচ্ছে। কিছুক্ষণ শুয়ে নাও। উম, পুলিশ? মিসেস কামনা পালিওয়ার, হ্যাঁ আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। হ্যাঁ, আমি আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম, তবে এখন আমার স্বামী আমার সাথেই ছিল। তবে অনেক হয়ে গেছে অ্যাক্টিং, বেশি চালাকি দেখাবেন না। চালাকি মানে? আগে হ্যাঁ, আপনি নিজের স্বামীর খুন করে বাস সমেত পুড়িয়ে দিয়েছেন। হোয়াট? এটা কিরকম আর কি? আমরা জঙ্গলে ওই চাকুটা পেয়েছি, যাতে আপনার আঙুলের চিহ্ন আর আপনার স্বামীর রক্ত। না না, এটা মিথ্যে। এটা সত্যি, কারণ যে সময় আপনি নিজের স্বামীর খুন করছিলেন আর ওনার মোবাইল অন ছিল, আর উনি চিৎকার করে বলছিলেন যে আমার স্ত্রী আমার উপর চাকু দিয়ে ঘাত করছে, কেউ আমাকে বাঁচাও। আমরা তখনই থানা থেকে বেরিয়ে গেছি, কিন্তু এখানে যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে আগুনের সব ছাই হয়ে গেছিল। না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না, শারদা, ও এই খেলাটা এত ঠিক করে খেলেছিল যে ওর চাল যেন কেউ বুঝতেই পারতো না। সত্যি তো এটাই যে কখনো কখনো আমিও বিশ্বাস করে ফেলতাম যে কখনো ঘুমের অবস্থায়
আমি তো ওকে মেরে ফেলিনি, তাই না? শারদা, যেই মানুষটা আমার ভালোবাসাকে ভুলতে পারে, যে পয়সার জন্য নিজের বউকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, ও তোমায় 10 কোটি দেবে? আজও তোমার উপর আক্রমণ করেছে, তুমি বেঁচে গেছো। আমি নিচে বাঁচিনি কামনা, তুই আমায় বাঁচিয়ে দিয়েছিস। কিন্তু কামনা, আজকের এই হার আর আমাকে মারতে না পারার জন্য ও কিন্তু রেগে যাবে। আর এটাই সুযোগ ওকে নিজের জালে ফাঁসিয়ে নেওয়ার। তোমার বিশ্বাস আছে নিজের সফলতার উপরে? হ্যাঁ কামনা, ব্যাস আর একটু সময় ধর। আমি শুধু ভাবছি না, আমার পুরো বিশ্বাস আছে তুই ন্যায় অবশ্যই পাবি। হ্যালো, আমি শারদার প্রকাশ গার্গ বলছি। আমার কি ভাগ্য প্রকাশ সাহেব, আপনার আওয়াজ তো শুনতে পেলাম। বলুন কি ব্যাপার? শারদা, আপনার মনে আছে কি আপনি আমাকে পয়সা জোগাড়ের জন্য 15 দিন সময় দিয়েছিলেন? আমাকে আপনার বাহবা দেওয়া উচিত, কারণ আমি ঠিক 2 দিনের মধ্যেই পয়সা জোগাড় করে ফেলেছি। আপনার এই সৎ স্বভাবের জন্য তো আমি মরেই যাব প্রকাশ সাহেব। এটা শুনে দারুণ মজা হচ্ছে। বলুন কবে দেখা করব? মিস শারদা, যদি সাক্ষাতের জায়গা চেঞ্জ করে দিই আপনার, তাহলে কোনো অসুবিধা তো নেই? না, একদম না। যখন আপনি আমার জন্য এতগুলো টাকা নিয়ে আসছেন, তাহলে আমি কি আপনার ছোট্ট রিকোয়েস্টও রাখতে পারবো না? এটা কিভাবে সম্ভব প্রকাশ সাহেব? বলুন কবে দেখা করব আর কোথায় দেখা করব? সানফ্লাওয়ার মিল কম্পাউন্ডে কালকে বিকাল 5টার সময়। ওকে, তাহলে কাল ওখানেই দেখা হচ্ছে। কালকের সন্ধ্যাটা তোমার শেষ সন্ধ্যা হবে মিস শারদা। আমার আসতে একটু দেরি হয়ে গেল। না, আমি সময়ের আগে চলে এসেছি। আসলে মিস্টার প্রকাশ, আপনি যত টাকা আমায় দিচ্ছেন না, অত টাকা তো আমি জীবনে কখনো দেখেইনি। সেই জন্য একটু বেশি ঘাবড়ে গেছি আর সময়ের আগে চলে এলাম। বাস মনে করুন আপনার প্রতীক্ষা শেষ। আর একবারই ব্যাগটা খুলে দেখে নিন, আপনার দুশ্চিন্তাও শেষ হয়ে যাবে। তার কোনো দরকার হবে না মিস্টার প্রকাশ, আপনার সততার উপর আমার পুরো বিশ্বাস আছে। তবু একবার আমার শান্তির জন্যে আপনাকে এই ব্যাগটা খুলে দেখতেই হবে। ঠিক আছে,
আপনি যখন এতই ইনসিস্ট করছেন তখন এই ব্যাগটা আপনিই খুলে আমায় দেখিয়ে দিন। ঠিক আছে। কামনা, হ্যাঁ, কামনা। তুমি কি ভেবেছিলে যে তুমি যতবারই এই খেলা খেলবে বাজি তোমার হাতেই থাকবে? তুমি কামনা হতে পারো না। হ্যাঁ, আমি কামনা রবি পালিওয়াল উফ প্রকাশ গর্গ। কতটা বোকা ছিলাম আমি যে নিজের ড্যাডির অফিসে কাজ করা একটা ক্লার্ককে এই জন্য পছন্দ করেছিলাম কারণ ও খুব বিশ্বাসী আর অ্যাম্বিশিয়াস ছিল। তবে তোমার অ্যাম্বিশন তো আমাকে মৃত্যুর খাইতে ধাক্কা দিয়ে ফেলা ছিল। না, নিজেরই মুখোশ খুলে ফেলো। আমি শারদা না রবি পালওয়াল, আমি কামনা। আর আমি মৃত্যুর জায়গা থেকে এসেছি শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য এসেছি আমি। রবি পালিওয়াল, দ্য গেম ইজ ওভার। No.